আসসালামু আলাইকুম মিস। আসসালামু আলাইকুম মিস। মিস আসসালামু আলাইকুম। মেয়েরা সবাই কেমন আছো? মিস আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? সবাই কি আমার কথা শুনতে পাচ্ছো? জি মিস। সবাই কি আমার কথা শুনতে পাচ্ছো? মেয়েরা কি আমার কথা শুনতে পাচ্ছো? ওয়ালাইকুম আসসালাম। সবাই শুনতে পাচ্ছো আমার কথা? আচ্ছা জি মিস। ঠিক আছে। কেমন আছো সবাই? মিস ভালো, আপনি কেমন আছেন? ভালো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো ঈদের পরে তোমাদের সাথে আমার আজকে প্রথম ক্লাস। ঈদ কেমন হলো সবার? সবাই ভালো ছিলে, আনন্দ করেছো? মিস আলহামদুলিল্লাহ ভালো। ভালো। তো আমাদের তো ছুটি শেষ, এখন আমাদের পড়াশোনা করতে হবে। তো তোমাদের অর্ধবার্ষিকীর যে পরীক্ষার সিলেবাস ছিল সেটা আমরা শেষ করেছি। সেই সিলেবাসের উপর আমরা রিভিশনও শেষ করেছি। এখন তোমাদের সামনে একটা প্র্যাকটিস ক্লাস আমি করাবো। যেভাবে প্রথম কিছু চ্যাপ্টার আমি তোমাদের মুখে মুখেও প্র্যাকটিস করিয়েছিলাম ক্লাসে, এমসিকিউ এর মতো। তোমরা তো জানোই তোমাদের ব্যাকরণ অংশ থেকে এমসিকিউ এর মতো প্রশ্ন আসবে, মানে বহু নির্বাচনী প্রশ্ন আসবে। তো সেইভাবে আমরা একটা পুরো সিলেবাসের উপরে একটা প্র্যাকটিস ক্লাস ওয়ার্ক করবো ইনশাআল্লাহ আগামী ক্লাসে, সেটা ঠিক আছে। তো আগামী ক্লাসের জন্য তোমাদের পড়া হলো আমাদের অর্ধবার্ষিক সিলেবাসে যা ছিল ব্যাকরণ অংশে আমি যতটুকু পড়িয়েছি ততটুকু অংশের উপরে একটা প্র্যাকটিস ক্লাস ওয়ার্ক হবে, বহু নির্বাচনী প্রশ্ন। সেইভাবে তোমরা প্রস্তুতি নিয়ে আসবে আগামী ক্লাসে, আমরা একটা প্র্যাকটিস ক্লাস করব। আজকে আমরা আমাদের সিলেবাসের পরবর্তী অংশে চলে যাচ্ছি। আমরা আজকে নতুন একটা অধ্যায় শুরু করব পড়া। তো বইটা আমি তোমাদেরকে শেয়ার করছি, দেখো, যদি তোমরা দেখতে পেলে আমাকে একটু জানাও তোমরা বইটা দেখতে পাচ্ছ কিনা। জি মিস। তো আমরা আজকে পড়তে যাচ্ছি বিরাম চিহ্ন, সপ্তম পরিচ্ছেদ। বিরাম চিহ্ন নিয়ে আমরা পড়তে যাচ্ছি। বিরাম চিহ্ন কি? দেখো এখানে আমরা পড়ছি কি বলা আছে, মানুষ একটানা কথা বলতে পারে না, তাই তাকে মাঝে মাঝে থামতে হয়। তাছাড়া অন্যকে কথাগুলো বোঝার সময়ও দিতে হয়। আমরা যখন কথা বলি তখন একটানা কিন্তু কোনো না থেমে, কোনো বিরতি না দিয়ে আমরা কথা বলি না। আমরা কথার মানে মাঝখানে একটু একটু থামি, এবং এই থামাটা যদি আমরা না থামি, যদি বিরতিটা না দিই, তখন কি হয়, কথাগুলো যাদেরকে আমরা বলছি তারা শুনে বুঝতে পারে না। তেমনি আমরা যখন লিখি, লেখার সময়ও মাঝে মাঝে বিরতি দিতে হয়, একটানা আমরা লিখি না। কথা থামাতে হয় কেন? শ্বাস নেবার জন্য। সবাই ডাক দাও।
কথা থামাতে হয় শ্বাস নেবার জন্য। এক শ্বাসে বেশিক্ষণ কথা বলা যায় না। আমরা তোমরাও যখন কথা বলো এখন থেকে লক্ষ্য করবে যে কথা বলার মাঝে আমরা থেমে একটু শ্বাস নিই, তারপর আবার কথা বলি। খুব অল্প সময়ের জন্য আমরা খুব অল্প সময় শ্বাসটা নিতে পারি, কিন্তু শ্বাসটা আমাদের নিতে হয় এবং এই জন্য কথাটাও থামাতে হয়। তো কথা থামাতে হয় শ্বাস নেবার জন্য। লেখা থামাতে বাক্যে ব্যবহৃত হয় নানা রকম চিহ্ন বা সংকেত। এই চিহ্ন বা সংকেতই বিরাম চিহ্ন। সবাই দাগ দিবে। লেখা থামাতে বাক্যে ব্যবহৃত হয় নানা রকম চিহ্ন বা সংকেত। এই চিহ্ন বা সংকেতই হলো বিরাম চিহ্ন। তোমরা আমাকে দুই একটা বিরাম চিহ্নের নাম বলতে পারবে? তোমরা কিন্তু জানো। কমা, ভেরি গুড। দাঁড়িয়ে, দাড়ি। আরেকটা বলো দেখি। কোলন, কোলন। হ্যাঁ, ঠিক আছে। সেমিকোলন, তারপর প্রশ্নবোধক চিহ্ন, ড্যাশ, উদ্ধৃতি চিহ্ন, ড্যাশ, উদ্ধৃতি চিহ্ন, সব। এই তো তোমরা, আমরা তো যখন লিখি তখন আমরা এই চিহ্নগুলো ব্যবহার করেই লিখি। এই জন্য এই চিহ্নগুলো আমাদের খুব পরিচিত। আমরা যখন পড়বো তখন আমরা দেখবো যে চিহ্নগুলোর ব্যবহার কি, কি কারণে কখন আমরা এই চিহ্নগুলো ব্যবহার করি, সেগুলো আমরা একটু বিস্তারিত পড়বো এই অধ্যায়ে। দেখো, বিরাম চিহ্ন। ওয়ালাইকুম আসসালাম। বিরাম চিহ্নের কিন্তু আরো দুটো নাম আছে। একটা হচ্ছে জ্যোতি চিহ্ন বা ছেদ চিহ্ন। এটাও দাগ দাও। একে কি বলা হয়? বিরাম চিহ্নকে আর কি কি নামে ডাকা হয়? জ্যোতি চিহ্ন বা ছেদ চিহ্ন। বিরাম চিহ্ন ব্যবহারের ফলে বাক্যের অর্থ সুস্পষ্ট হয়। দাগ দিবে। বিরাম চিহ্ন ব্যবহারের ফলে কি হয়? বাক্যের সৌন্দর্য বাড়ে। তারপরে আরো কি কি হতে পারে? বিরাম চিহ্ন ব্যবহারের ফলে বাক্যের অর্থ সুস্পষ্ট হয়। ঠিক আছে, এরপরে দেখি, লিখিত বাক্যে অর্থ সুস্পষ্টভাবে প্রকাশ করে মানুষের আবেগ, অনুভূতি। আচ্ছা, লিখিত বাক্যে অর্থ সুস্পষ্টভাবে প্রকাশ করে মানুষের আবেগ, অনুভূতি ইত্যাদি ব্যক্ত করার জন্য যে চিহ্নসমূহ ব্যবহার করা হয় তাকে বিরাম চিহ্ন বলে। দেখো, কথাটা একটু ব্যাখ্যা করতে হবে যে আমরা যখন বাক্য লিখি, ধরো আমি এখন কথা বলছি তোমাদের সাথে, আমি যদি বলি যে সবাই বই খোলো, এই কথাটা বললাম, তোমরা বুঝতে পারলে যে আমি তোমাদের সাধারণভাবে একটা কথা বলেছি। আর যদি আমি বলি সবাই বই খোলো, এইভাবে যদি বলি, তাহলে কি মনে হয়? যে আমি একটু রাগ করেছি মনে হচ্ছে না? পার্থক্য বুঝতে পারছো? ওইরকম ধরো আমি এখন আকাশে পাখি উড়ে যেতে দেখছি, আমি বললাম কি সুন্দর পাখি। এই যে বললাম এইভাবে, কি সুন্দর পাখি, এইভাবে বলিনি কিন্তু। এই যে আমি বললাম আকাশে কি সুন্দর পাখি উড়ে যাচ্ছে, তোমরা বুঝতে পারছো যে আমি কিছু একটা দেখে বিস্মিত হয়েছি, মুগ্ধ হয়েছি। আমার কথা শুনে তোমরা বুঝতে পারছো। কিন্তু আমি যদি লিখি খাতা কলমে যে সবাই বই খোলো, খাতা কলমে লিখলাম, তোমরা বুঝতে পারবে না আমি ভালোভাবে বললাম না রাগ হয়ে বললাম। যদি বলি আকাশে কি সুন্দর এক ঝাঁক পাখি উড়ে যাচ্ছে, কিছুই বুঝতে পারবে না যে আমি বিস্মিত হলাম কি হলাম না। তো এই যে মানুষের আবেগ, অনুভূতি, এগুলো তো ভাষার মাধ্যমে প্রকাশিত হয়। যখন আমরা মুখে কথা বলি তখন আমরা কথা বলার যে ভঙ্গি, সেই ভঙ্গির মাধ্যমে বুঝে যাই যে বক্তার মনের আবেগটা কি, অনুভূতিটা কি। কিন্তু যখন লিখি তখন তো আমরা কিছু শুনতে পাই না, আমরা শুধু পড়ি। এই কারণে লেখার মাধ্যমে সুস্পষ্টভাবে যদি মানুষের আবেগ, অনুভূতি ব্যক্ত করতে হয় তখন আমরা কিছু চিহ্ন ব্যবহার করি। যেমন আমি প্রশ্ন করলাম তোমাদের ঈদ কেমন কেটেছে, এই যে প্রশ্ন করেছি, প্রশ্নের শেষে আমি একটা যখন লিখতে যাব তখন প্রশ্নবোধক চিহ্ন দিব। এই যে আমি আমার যে আবেগটা, আমি যে জানতে চেয়েছি তোমাদের কাছে, এটা আমরা বুঝতে পারলাম ওই প্রশ্নবোধক চিহ্নের মাধ্যমে। এটা একটা বিরাম চিহ্ন। এইরকম মানুষের আবেগ, অনুভূতি এইসব ব্যক্ত করার জন্য লেখার মাধ্যমে অর্থ সুস্পষ্টভাবে প্রকাশ করার ক্ষেত্রে আমরা কিছু চিহ্ন ব্যবহার করি। এই চিহ্নগুলোই হচ্ছে বিরাম চিহ্ন। এই আবেগ, অনুভূতি ব্যক্ত করার জন্যই বিরাম চিহ্নগুলো ব্যবহৃত হয়। এই লাইনটা বোঝা এই জন্য খুব জরুরি। এরপরে
নিচে বাক্যে ব্যবহৃত বিভিন্ন প্রকার বিরাম চিহ্নের নাম এবং আকৃতি প্রকাশ করা হলো। দেখো আমরা নাম দেখছি, প্রথমে বিরাম চিহ্নের নাম, তারপর হচ্ছে আকৃতি। প্রথমে আছে কমা, তারপরে সেমিকোলন। সেমিকোলনটা হচ্ছে কমার মতোই দেখতে, কিন্তু কমার উপরে ছোট্ট একটা বিন্দু আছে। তারপরে দাড়ি, জিজ্ঞাসা চিহ্ন, বিস্ময় চিহ্ন, কোলন, কোলন ড্যাশ। কোলন আর কোলন ড্যাশ দেখতে প্রায় কাছাকাছি, কোলনের পরে একটা ড্যাশ দিলেই সেটা হয়ে গেল কোলন ড্যাশ। আবার আছে ড্যাশ, এরপর আছে হাইফেন। ড্যাশটা একটু বেশি লম্বা হয়, হাইফেনটা একটু ছোট হয়, কিন্তু দেখতে একটা সরল রেখা, ছোট্ট। উদ্ধরণ চিহ্ন বা উদ্ধৃতি চিহ্ন, দেখো দুটো কমার মতো আছে, কিন্তু সেটা বাক্যে লেখার নিচে ব্যবহৃত হয় না, উপরে ব্যবহৃত হয়। আমরা যখন উদাহরণ দেখব তখন আরো পরিষ্কারভাবে বুঝবো। বন্ধনী চিহ্ন, যেটাকে আমরা ইংরেজিতে বলি ব্র্যাকেট, তোমরা ব্র্যাকেট নামেও চেনো। এটা হচ্ছে প্রথম বন্ধনী, তারপরে আছে দ্বিতীয় বন্ধনী, তারপর আছে তৃতীয় বন্ধনী। বিকল্প চিহ্ন, একটা বাঁকা দাগের মতো, মানে দাড়ি ঠিক নয়, দাড়িটাকে একটু বাঁকা করে দিলে যেটা হয় সেটাকে বলে বিকল্প চিহ্ন। ইলেখ বা লোপ চিহ্ন বা ঊর্ধ্ব কমা, ছোট্ট একটা কমা, কিন্তু এই কমাটা লেখার নিচে নয়, লেখার উপরে ব্যবহৃত হয়। উল্লেখিত বিরাম চিহ্নগুলোর মধ্যে কিছু চিহ্ন বক্তার মনোভাবের সমাপ্তি বোঝাতে বাক্যের শেষে বসে, কিছু চিহ্ন বক্তার মনোভাবের অর্থ সুস্পষ্ট বোঝাতে বাক্যের মাঝে বসে। আমরা দেখলাম যে বিরাম চিহ্নগুলো যতগুলো আছে তার মধ্যে কিছু বিরাম চিহ্ন বাক্যের শেষে ব্যবহৃত হয়, কিছু বিরাম চিহ্ন বাক্যের মধ্যে ব্যবহৃত হয়। বাক্যের শেষে ব্যবহৃত বিরাম চিহ্ন কোনগুলো? দাড়ি, জিজ্ঞাসা চিহ্ন, বিস্ময় চিহ্ন। সবাই দাগ দিবে। যদি প্রশ্ন করি বাক্যের শেষে ব্যবহৃত বিরাম চিহ্ন কয়টি, কি বলবে সবাই? 12টি, তাই তো? 3টি। 3টি। অপশনে তো এরকমই থাকবে 13টি, 14টি, 1টি, 2টি, 3টি। তখন তোমাদের খুঁজে দিতে হবে যে আসলে কয়টি বিরাম চিহ্ন বাক্যের শেষে ব্যবহৃত হয়। তো আমরা আবার বলি, বাক্যের শেষে ব্যবহৃত বিরাম চিহ্নগুলো কয়টি? কয়টি? 3টি। 3টি। আচ্ছা, এবার একটু নামগুলো বলো দেখি। দাড়ি, বিরাম, বিস্ময় চিহ্ন চিহ্ন, ও জিজ্ঞাসা বিষয় চিহ্ন। চিহ্ন। আচ্ছা, ঠিক আছে, উচ্চারণটা একটু সাবধানে বাবা। বিস্ময় চিহ্ন নয়, এটা হচ্ছে বিস্ময় চিহ্ন। হ্যাঁ, এখানে যে ম আছে, দন্ত স্বয়ের নিচে যে ম, এই মটা উচ্চারণ হবে না, ঠিক আছে? এটা হবে উচ্চারণ হবে না, এবং দন্ত স্বয়ের উচ্চারণটা দীপ্ত হবে, মানে 2 বার হবে। বিস্ময় চিহ্ন, এবং একটু আনুনাসিক হবে। মটা যখন উচ্চারণ হয় না তখন একটু আনুনাসিক হবে এই জায়গাটা, বিস্ময় চিহ্ন, ঠিক আছে? বিস্ময় কিন্তু একেবারেই না। ওকে, তো আমরা দেখলাম যে বাক্যের শেষে যে 3টি বিরাম চিহ্ন ব্যবহৃত হয়, সে 3টি হচ্ছে দাড়ি, জিজ্ঞাসা চিহ্ন ও বিস্ময় চিহ্ন। এবার আমরা এগুলোর ব্যবহার দেখি। দাড়ি, দাড়ি কি? খুব সিম্পল, আমরা লেখার সময় সবাই ব্যবহার করি। বক্তার বা লেখকের মনোভাবের সমাপ্তি বোঝাতে বাক্যের শেষে দাড়ি বা পূর্ণচ্ছেদ বসে। দাড়ির আরেকটা নাম আছে, কি নাম পেলাম আমরা বলো তো? দাড়ির, পূর্ণচ্ছেদ। হ্যাঁ, সমাপ্তি। না বাবা, সমাপ্তি না, সমাপ্তি বোঝায়, কিন্তু দাড়ি বা পূর্ণচ্ছেদ, এই কথাটা দেখো, দাড়ি বা পূর্ণচ্ছেদ মানে দাড়ির অপর নাম হচ্ছে পূর্ণচ্ছেদ। দেখো, যেমন আমরা বাংলাদেশে বাস করি, আমাদের কথাটি এখানে শেষ, বাক্যটি শেষ, তাই আমরা একটা দাড়ি বসিয়েছি। সেরকম আমরা বাংলা ক্লাস করতে খুব পছন্দ করি, কথা শেষ, তারপরে একটা দাড়ি, ঠিক আছে? এভাবে বাক্যের শেষে আমরা দাড়ি ব্যবহার করি। বক্তার মনোভাবের যখন সমাপ্তি ঘটে, সেই সমাপ্তিটা বোঝানোর জন্য আমরা একটা দাড়ি দিই। এরপর আছে জিজ্ঞাসা চিহ্ন। বক্তার মনে কোনো কিছু জানার আগ্রহ জন্মালে তা জানতে বাক্যের শেষে জিজ্ঞাসা চিহ্ন বা প্রশ্ন চিহ্ন বসে। যেমন, তোমার নাম কি? একটা জানার ইচ্ছা হচ্ছে বক্তার যে একজন মানুষের নাম কি। এই যে প্রশ্ন করা হলো, জিজ্ঞাসা করা হলো, তাই এই ধরনের বাক্যের শেষে, যেই বাক্য দিয়ে কোনো প্রশ্ন করা হয়, জিজ্ঞাসা করা হয়, সেই ধরনের বাক্যের শেষে
কি বসে? জিজ্ঞাসা চিহ্ন বা প্রশ্ন চিহ্ন বসে। প্রশ্ন তাহলে চিহ্ন। জিজ্ঞাসা চিহ্নর আরেক নাম কি? প্রশ্ন চিহ্ন। প্রশ্ন চিহ্ন। Good. সবাই দাগ দিবে, এই সংজ্ঞাগুলো সবাই দাগ দিবে, কারণ এগুলো থেকে প্রশ্ন আসবে যে বক্তার বা লেখকের মনোভাবের সমাপ্তি বোঝালে কোন বিরতি চিহ্ন বসে? দাড়ি, কমা, জিজ্ঞাসা চিহ্ন, সেমিকোলন। 4টা অপশন আছে। তখন কি হবে? দাড়ি হবে। এরকম দাড়ি। জি। এই কারণে প্রত্যেকটা সংজ্ঞা আমাদের ভালোভাবে বুঝতে হবে। আমি বুঝিয়ে দিচ্ছি, বোঝানোর পর বাসায় তোমরা আবার পড়বে, পড়লে দেখবে পড়াগুলো হয়ে যাবে। এরপরে মিস বিস্ময় চিহ্ন। বক্তার মনের বিভিন্ন আবেগ, যেমন আনন্দ, বেদনা, দুঃখ, ভয়, ঘৃণা ইত্যাদি প্রকাশ করতে এবং সম্বোধন পদের পরে বিস্ময় চিহ্ন বা সম্বোধন চিহ্ন বসে। আচ্ছা, কয়েকটা ব্যাপার আছে এখানে। একটা হচ্ছে বক্তার মনের নানা ধরনের আবেগ বোঝানোর ক্ষেত্রে, যেমন আবেগগুলো কি হতে পারে? আনন্দ, বেদনা, দুঃখ, ভয়, ঘৃণা, এই ধরনের আবেগ প্রকাশ করতে গেলে বিস্ময় চিহ্ন বসে। আবার সম্বোধন পদের পরেও বিস্ময় চিহ্ন বা সম্বোধন চিহ্ন বসে। ঠিক আছে? সম্বোধন মানে কাউকে ডাকা, সেটাকে মানে খুব সহজ ভাবে যদি বলি, কাউকে ডাকা, সেটাকে বলে সম্বোধন। যেমন আমি যদি বলি যে শিক্ষার্থীরা সকলে ক্লাসের দিকে মনোযোগ দাও, এই যে শিক্ষার্থীরা বলে আমি তোমাদের ডাকলাম, এটা হচ্ছে সম্বোধন করা। বুঝেছো? তো এই যে দুটো ক্ষেত্রে, একটা হচ্ছে আবেগ অনুভূতি প্রকাশের ক্ষেত্রে, আর একটা হচ্ছে সম্বোধনের ক্ষেত্রে সম্বোধন পদের পরে এই বিস্ময় চিহ্ন বসে। যেমন আহা কি সুন্দর দৃশ্য, এখানে আমার কি হলো? একটা সুন্দর দৃশ্য দেখে আমার মনে একটা আনন্দ জেগেছে, একটা আবেগ। এই দেখো, আবেগের মধ্যে প্রথমে আছে আনন্দ। এই যে বললাম আহা কি সুন্দর দৃশ্য, একটা সুন্দর দৃশ্য দেখে আমার মন ভরে গেছে, আমি আনন্দিত। আমার এই আবেগটা প্রকাশের জন্য আমি কি করলাম? বিস্ময় চিহ্ন ব্যবহার করলাম। আবার দেখো, মাগো তুমি কখন এলে, এই যে মাগো বলে সম্বোধন করা হলো, এই জন্য মাগো শব্দটির পরে কি বসেছে? বিস্ময় চিহ্ন বসেছে। তো বিস্ময় চিহ্নের ব্যবহারটা সবাই বুঝতে পেরেছো সবাই? আচ্ছা, এই যে আমি জিজ্ঞাসা করলাম যে বুঝতে পেরেছো সবাই, এই বাক্যটি লিখলে আমি শেষে কি চিহ্ন ব্যবহার করতাম? জিজ্ঞাসাবোধক চিহ্ন। হ্যাঁ, গুড। এই তো সবাই বুঝতে পারছো। আচ্ছা, এরপরে আমরা দেখি বাকি কি আছে। বাক্যের মধ্যে ব্যবহৃত বিরাম চিহ্নগুলো হচ্ছে কমা, পাশে পাশে দেখো সবগুলোর চিহ্ন দেয়া আছে ব্র্যাকেটের ভেতরে। প্রথমে আছে কমা, তারপর সেমিকোলন, কোলন, হাইফেন, ড্যাশ, ঊর্ধ্বকমা, উদ্ধৃতি চিহ্ন, বিকল্প চিহ্ন। এই চিহ্নগুলো বাক্যের মধ্যে ব্যবহৃত হয়, বাক্যের শেষে না। বাক্যের মধ্যে কয়টি তাহলে? গুণ। কমা, সেমিকোলন, কোলন, হাইফেন, ড্যাশ, ঊর্ধ্বকমা, উদ্ধৃতি চিহ্ন, বিকল্প চিহ্ন। 8টি। কয়টি চিহ্ন বাক্যের মধ্যে ব্যবহৃত হয় বলো? 8টি। 8টি। সবার মনে রাখতে হবে, বাক্যের শেষে ব্যবহৃত হয় 3টি, বাক্যের মধ্যে ব্যবহৃত হয় 8টি। এবার আমরা ব্যবহারগুলো দেখব। কমা, সেমিকোলন, কোলন ও হাইফেনের ব্যবহার। দেখো, কমাতে কি আছে? বাক্যে অল্প বিরতি বোঝাতে কমা বসে। নানা প্রয়োজনে বাক্যে কমা চিহ্ন ব্যবহৃত হয়। যেমন প্রথম কথা হচ্ছে, এটা দাগ দিবে যে বাক্যে অল্প বিরতি বোঝাতে কমা বসে। যখন খুব বেশি থামার দরকার নেই, অল্প একটু থামলেই হবে, সেই ক্ষেত্রে কমা বসে। এটা হচ্ছে প্রথম কারণ কমা ব্যবহার, এটা হচ্ছে কমার প্রথম ব্যবহার। সবাই দাগ দিবে যে অল্প বিরতি বোঝাতে কি বসে? কমা বসে। কিংবা কমা কেন বসে? কমা কেন বসে? বাক্যে অল্প বিরতি বোঝাতে, বাক্যে অনেক লম্বা বিরতি বোঝাতে, এরকম নানান অপশন থাকতে পারে, তখন আমরা বলবো যে অল্প বিরতি বোঝাতে। এরপরে আরো কিছু ব্যবহার আছে, সেগুলো কি? 1 নম্বর দেখো, বাক্যের অর্থ স্পষ্ট করার জন্য কমা বসে। যেমন তুমি যাবে না যাবে না। এখন তোমরা কল্পনা করো যে এই কমাটা নাই, এই কমাটা বাক্যে বসেনি, তখন কি হবে? তুমি যাবে না যাবে না।
অর্থ পরিষ্কার হলো? এভাবেও তো পড়া যায়, তুমি যাবে না, যাবে না, যদি কমা না থাকে। নো মিস, বোঝা যায় না। বোঝা যায় না। যদি আমি বলি যে এইভাবে যদি কমা বসাই, তখন কিন্তু আমরা থামবো। কমা মানেই হচ্ছে একটু থামতে হবে, বিরতি চিহ্ন যেহেতু একটা, একটু থামতে হবে। তুমি যাবে না, যাবে না, যখন আমি একটু থেমে গেলাম, তখনই কিন্তু তুমি বুঝে গেলে আসলে কি বলা হচ্ছে এখানে। এই যে বাক্যের অর্থ পরিষ্কার করার জন্য আমরা কমা বসাই। আবার দেখো, সুখ চাও, সুখ পাবে পরিশ্রমে। সুখ চাও, সুখ পাবে পরিশ্রমে, এভাবেও করা যায় কমা না থাকলে। সুখ চাও, সুখ পাবে পরিশ্রমে, নানাভাবে পড়া যায়, কিন্তু পড়লে অর্থটা সুস্পষ্ট হয় না। যদি আমরা কমা বসাই, সুখ চাও, সুখ পাবে পরিশ্রমে, তখনই আমরা বুঝে যাই যে এখানে কি বলা হচ্ছে। সুতরাং 1 নম্বর ব্যবহার, বাক্যের অর্থ স্পষ্ট করার জন্য কমা বসে। ঠিক আছে, এবার 2, বাক্যে সম্বোধনের পরে কমা বসে। যেমন সেতু পড়তে বসো, বিধু খাবে এসো। এই যে ডাকা হচ্ছে, সম্বোধন করা হচ্ছে, সম্বোধনের পরে কমা বসে। এর আগে আমরা পড়েছি সম্বোধনের পরে কিন্তু বিস্ময় চিহ্নও বসে। আবার এখানে সম্বোধনের পরে কমাও বসে। ঠিক আছে, তো দুটোই এখানে, দুটোই বিরাম চিহ্নই সম্বোধনের পরে বসে থাকে। এরপরে দেখো, একই পদের একাধিক শব্দ পাশাপাশি ব্যবহৃত হলে কমা বসে। মানে একই রকম পদ, মানে বিশেষ্য পদ কয়েকটা যদি পাশাপাশি বসে, বা বিশেষণ পদ যদি কয়েকটা পাশাপাশি বসে, কিংবা সর্বনাম পদ যদি কয়েকটা পাশাপাশি বসে, এইরকম যে একই পদের একাধিক শব্দ, সেগুলো যদি পাশাপাশি ব্যবহৃত হয় তখন কমা বসে। যেমন বিশেষ্য পদ পাশাপাশি কিভাবে বসছে, পদ্মা, মেঘনা, যমুনা, বাংলাদেশের প্রধান প্রধান নদী। এখানে সবগুলোই কিন্তু নদীর নাম, অর্থাৎ বিশেষ্য পদ। তো বিশেষ্য পদ ঠিকই, কিন্তু নাম আলাদা, শব্দগুলো আলাদা। পদ্মা, মেঘনা, যমুনা, এই কারণে কমা বসেছে। ওকে, এরপরে বিশেষণ, সুখ, দুঃখ, আশা, নিরাশা, একই মালার ফুল। এখানে সুখ, দুঃখ, আশা, নিরাশা, এগুলো সবই বিশেষণ পদ। একই বিশেষণ পদ কিন্তু একাধিক শব্দ পাশাপাশি ব্যবহৃত হয়েছে, তাই আমরা মাঝখানে মাঝখানে কমা বসিয়েছি। এরপর সর্বনাম, তুমি, আমি ও রবিন বাজারে যাব। এই যে তুমি, আমি, এগুলো সর্বনাম পদ, তাই কি হলো, তুমি আর আমির মাঝখানে একটা কমা বসলো। তো এই যে 3 নম্বর নিয়মটা, এটা কি সবাই বুঝতে পেরেছো? জি মিস। আচ্ছা, ঠিক আছে। জি মিস। এরপরে নিয়মে দেখি, একই ধরনের একাধিক বাক্য বা বাক্যাংশকে আলাদা করতে কমা বসে। যেমন শ্রেষ্ঠা ক্লাসে ঢুকলো, বই রাখলো, তারপর বেরিয়ে গেল। দেখো, একই ধরনের বাক্য, ছোট ছোট বাক্য, এই ছোট ছোট বাক্য বা বাক্যাংশ যদি থাকে, সেগুলোকে আলাদা করে বোঝার জন্য কমা ব্যবহার করা হয়। যেমন শ্রেষ্ঠা ক্লাসে ঢুকলো, তারপর কি হলো, কমা, বই রাখলো, কমা, তারপর বেরিয়ে গেল, কথা শেষ, এরপরে দাঁড়িয়ে দিলাম। আবার দেখো, আমাদের কাছে স্বাধীনতা দিবস, বিজয় দিবস, পহেলা বৈশাখ খুবই আনন্দের দিন। এখানে এই যে একাধিক বাক্য আছে, বাক্যাংশ আছে, এগুলোর মধ্যে মধ্যে আমরা কমা দিয়ে দিব, না হলে কি হবে, সব একটানা হয়ে যাবে। আমাদের কাছে স্বাধীনতা দিবস, বিজয় দিবস, পহেলা বৈশাখ খুবই আনন্দের দিন, সুন্দর হবে না, সুস্পষ্ট হবে না অর্থ, এ কারণে আমরা কমা দিব। এরপরে বাক্যে উদ্ধৃতি চিহ্নের আগে কমা বসে। দেখো, মা বললেন, কমা, তারপর উদ্ধৃতি চিহ্ন শুরু হলো, অঙ্ক করতে বসো, তারপরে উদ্ধৃতি চিহ্ন শেষ হয়ে গেল। এখন দেখো, এই যে অঙ্ক, অঙ্ক শব্দটার আগে উদ্ধৃতি চিহ্ন বসেছে, তো সেই উদ্ধৃতি চিহ্নের আগে কমা বসে, এটা একটা নিয়ম। তোমরা যদি বাচ্য পরিবর্তন এই অধ্যায়টা যখন পড়বে, তখন দেখবে যে যখন কোনো উদ্ধৃতি শুরু হয়, উদ্ধৃতি চিহ্নের আগে একটা কমা অবশ্যই দিতে হবে। আবার ইংলিশে যদি ন্যারেশন করে থাকো, সেখানেও তোমরা এই নিয়মটা দেখে থাকবে। তো তারপরে দেখো আরেকটা উদাহরণ, যে আমি বললাম, কমা, তারপর উদ্ধৃতি চিহ্ন শুরু, গল্পের বই পড়তেই ভালো লাগছে। এই যে উদ্ধৃতি চিহ্ন আছে গল্পের শব্দটির আগে, তার আগে আমরা বসালাম একটা কমা। তো কমার ব্যবহারগুলোকে আমরা বুঝেছি। দেখো, কমার কয়টি ব্যবহার আছে এখানে, 5টি। বুঝেছি সবাই? জি মিস।
জি মিস। এরপরে আমরা সেমিকোলন নিয়ে একটু জানি, সেমিকোলন কি জিনিস, কেন ব্যবহার করে, সেটা একটু আমরা পড়ব। আচ্ছা, সবাইকে অ্যাটেন্ডেন্সটা দিচ্ছ ক্লাসে যারা আছো? চ্যাট বক্স কিন্তু ওপেন আছে, যারা ক্লাসে আছো তারা অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিবে, ঠিক আছে? অ্যাটেন্ডেন্স কিভাবে দিতে হয় আমরা তো সবাই এতদিনে জেনে গেছি, সেই নিয়ম অনুসরণ করে সবাই অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিবে। আচ্ছা, এরপরে আমরা যাই সেমিকোলন। একাধিক বাক্যের মধ্যে নিকট সম্পর্ক থাকলে তাদের মাঝে যোগসূত্র রক্ষার জন্য সেমিকোলন ব্যবহার করা হয়। সেমিকোলন চিহ্ন কমার চেয়ে দ্বিগুণ সময় বিরতি নেয়। সবাই দাগ দিবে। সেমিকোলন কতটুকু বিরতি নেয়? কমার দ্বিগুণ সময় বিরতি নেয়। কমাতে যদি আমরা 1 সেকেন্ড থামি, সেমিকোলনে আমরা থামবো 2 সেকেন্ড, ঠিক আছে? তো সেমিকোলন চিহ্ন কমার চেয়ে দ্বিগুণ সময় বিরতি নেয়। সবাই দাগ দিবে, এটা খুব গুরুত্বপূর্ণ। এরকম প্রশ্ন যদি করি, সেমিকোলন কমার চেয়ে কত গুণ সময় বিরতি নেয়? দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ, 10 গুণ, তখন কি হবে? দ্বিগুণ। এটা খুব ইম্পর্টেন্ট। এবার আমরা ব্যবহার দেখি। দুটো বাক্যের মধ্যে ভাব বা অর্থের সম্বন্ধ থাকলে সেমিকোলন বসে। মানে দুটো বাক্য হবে, সেই বাক্য দুটোর মধ্যে যদি একটা ভাবগত বা অর্থগত একটা সম্পর্ক থাকে, তখন সেখানে সেমিকোলন বসানো হয়। যেমন, দিনটা ভালো নয়, মাঝে মাঝে বৃষ্টি পড়ছে। দিনটা কেন ভালো নয়? কারণ মাঝে মাঝে বৃষ্টি পড়ছে, আবহাওয়াটা খারাপ, বাইরে যেতে অসুবিধে হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। তো এই যে দিনটা ভালো নয় এবং মাঝে মাঝে বৃষ্টি পড়ছে, এই দুটোর মধ্যে একটা সম্পর্ক আছে না? আছে? মেয়েরা শুনতে পাচ্ছ? জি মিস। সম্পর্কটা বুঝতে পারছো যে দুটো অংশের মধ্যে একটা সম্পর্ক আছে? দিনটা ভালো নয় কারণ মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে বৃষ্টি পড়ছে, এজন্য দিনটা ভালো নয়। এই যে সম্পর্ক, এই সম্পর্কের জন্য দুটোর বাক্যের মধ্যখানে আমরা সেমিকোলন বসাবো। ওকে? আবার দেখো, কথাটা বলা সহজ, করা কঠিন। দুটোর মধ্যে সম্পর্ক আছে, যে একটাই কথা, সেটা বলাটা সহজ হলেও করাটা কঠিন, সম্বন্ধযুক্ত। এই কারণে আমরা মাঝখানে সেমিকোলন দেব। এরপর 2 নাম্বার দেখো, একাধিক বাক্য সংযোজক অব্যয়ের দ্বারা যুক্ত না হলে সেমিকোলন বসে। দাগ দিবে, 1 নম্বরও দাগ দিবে, 2 নম্বরও দাগ দিবে। সেটা হচ্ছে, একাধিক বাক্য যদি থাকে এবং সেটা যদি সংযোজক অব্যয় দ্বারা যুক্ত না হয়, তখন সেমিকোলন বসে। যেমন, আগে স্কুলের পড়া, পরে গল্পের বই। এখানে কিন্তু কোনো সংযোজক অব্যয় নেই। এই কারণে আমরা এখানে মাঝখানে কি বসাবো? একটা সেমিকোলন বসাবো। এরপরে 3 নাম্বার, যেসব অব্যয় বৈপরীত্য বা অনুমান প্রকাশ করে তাদের আগে সেমিকোলন বসে। যেমন, মনোযোগ দিয়ে পড়ো তাহলেই ভালো ফল করবে। এটা একটা অনুমান আমাদের, আমরা নিশ্চিত নই, একেবারে শতভাগ নিশ্চিত নই, কিন্তু এটা একটা অনুমান নির্ভর কথা। আমরা জানি এই বিষয়টা, যে মনোযোগ দিয়ে পড়লে ভালো ফল করা যায়। তো যেহেতু অনুমান প্রকাশ করছে, তাই এইখানে আমরা বসাবো একটা সেমিকোলন। এই যে অনুমান বা বৈপরীত্য প্রকাশ করছে যেই অব্যয়, তার আগে সেমিকোলন বসে। এই যে তাহলেই, এই তাহলেই দিয়ে আমরা একটা অনুমান প্রকাশ করছি, এই কারণে তাহলেই শব্দটির আগে আমরা সেমিকোলন বসালাম। ছেলেটি মেধাবী কিন্তু ভারী অলস। এই যে কিন্তু, এটা একটা বৈপরীত্য প্রকাশ করছে। এই অব্যয়টি, কিন্তু তো একটি অব্যয়, এই অব্যয়টি একটা বিপরীত ভাব প্রকাশ করছে, যে মেধাবী কিন্তু অলস। যারা অলস তারা তো সাধারণত মেধাবী হতে পারে না, মানে যারা মেধাবী তারা সাধারণত অলস হয়ে থাকে না। যারা মেধাবী তারা সবসময় কাজের সাথে যুক্ত থাকে। তো এই যে ছেলেটি মেধাবী আবার অলস, তো দুটোর মধ্যে একটা বিপরীত ভাব, তো এই কিন্তু দিয়ে সেই বিপরীত ভাবটা বা বৈপরীত্যটা প্রকাশ করা হচ্ছে। এই কারণে এই যে কিন্তু, এই যে বৈপরীত্য সূচক যে অব্যয়টি, এই কিন্তুর অব্যয়টির আগে আমরা বসালাম একটা সেমিকোলন। আমরা বুঝেছি নিয়মগুলো, সেমিকোলনের নিয়মগুলো সবাই বুঝেছি? জি মিস। না বুঝলে বলবে, আমি আবার বোঝাবো, ঠিক আছে? কিন্তু একটু মনোযোগ দিয়ে শুনে বোঝার চেষ্টা করতে হবে আমাদের। আচ্ছা, এরপরে কোলন।
কোলন তিনটা কারণে ব্যবহৃত হয়। বাক্যে নানা কারণে কোলন চিহ্ন ব্যবহৃত হয়, যেমন 1 নম্বর হচ্ছে উদাহরণ বা দৃষ্টান্ত বোঝাতে। আমরা এরকম প্রায়ই ব্যবহার করি এই ধরনের মানে বাক্যে কোলনের ব্যবহার, যে বাংলা সন্ধি 2 প্রকার, কোলন স্বরসন্ধি ও ব্যঞ্জন সন্ধি। আমরা এভাবে লিখি। তো যখন আমরা উদাহরণ দিব যে বাংলা সন্ধি তো 2 প্রকার, সেই উদাহরণটা কি কি কি, তখন আমরা স্বরসন্ধি ও ব্যঞ্জন সন্ধি লেখার আগে কোলন বসাচ্ছি। আবার আমরা লিখি না এরকম যে পদ 5 প্রকার, বিশেষ্য বিশেষণ ইত্যাদি ইত্যাদি। তো ওই যে 5 প্রকার লিখে আমরা কোলন দিই, কোলন দিয়ে আমরা কি করি, ওই উদাহরণ বা দৃষ্টান্তগুলো লিখি। একটা ব্যাপার খুব ভালোভাবে লক্ষ্য করবে, সেটা হচ্ছে কোলন দিতে গিয়ে আমরা অনেক সময় এত বড় 2টা বৃত্তর মতো করে ফেলি, দেখলে বিসর্গের মতো লাগে। বিসর্গ কিন্তু একটা বর্ণ, একটা আমাদের যে ব্যঞ্জন বর্ণ তালিকা আছে সেখানে দেখবে এই রকম গোল গোল মাঝখানে থাকা 2টো শূন্যের মতো, একটা উপরে একটা নিচে, ওটা হচ্ছে বিসর্গ। কোলন দিতে গিয়ে কখনোই ওরকম বিসর্গের মতো গ্যাপ মানে ভেতরে ফাঁকা রাখবে না। কোলন হচ্ছে একদম নিরেট। তোমরা দেখো, বইতেই দেখো, কোলনের মাঝখানে কোনো ফাঁকা আছে? নেই। একদম 2টো ডট, সুন্দর 2টো ডট, একটা উপরে একটা নিচে, কখনোই ওরকম গোল গোল করে দেবে না, ওটা তাহলে কোলন হবে না, বিসর্গ হয়ে যাবে। আচ্ছা, এরপরে উদ্ধৃতির আগে। রবীন্দ্রনাথ বলেছেন, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে। এই যে একটা উদ্ধৃতি, রবীন্দ্রনাথের উদ্ধৃতি আমরা দেখছি, উদ্ধৃতি চিহ্নের আগে আমরা কোলন বসাতে দেখছি। এটা একটা নিয়ম, কোলন বসানোর একটা নিয়ম। কোলনের উদ্ধৃতি চিহ্নের আগে কোলন। তো উদ্ধৃতি চিহ্নের আগে আরেকটা চিহ্ন বসে, যেটা আমরা একটু আগে আলোচনা করেছি। দেখি কার মনে আছে বলতো, উদ্ধৃতি চিহ্নের আগে কি বসে আরেকটা চিহ্ন? মনে নেই? উদ্ধৃতি চিহ্নের কমা। কমা। ভেরি গুড। জান্নাতুল বললে? ভেরি গুড। জি মিস। আচ্ছা, এই তো উদ্ধৃতি চিহ্নের আগে কমা যেমন বসে, উদ্ধৃতি চিহ্নের আগে কোলনও বসে। ঠিক আছে? 3 নম্বর আমরা দেখবো এখন। নাটকের সংলাপের আগে। তোমরা তো সহপাঠে এখনো নাটক পাওনি, ক্লাস 8 তোমরা। তো যখন তোমরা দেখবে নাটকের সংলাপগুলো যখন লেখা হয়, তখন প্রত্যেকটি চরিত্রের পাশে কোলন দিয়ে তারপর তার সংলাপটা লেখা হয়। সংলাপ মানে হচ্ছে ডায়লগ, যে যেই চরিত্র যে কথাগুলো বলে সেটা হচ্ছে সংলাপ। তো দেখো, এখানে দুটো চরিত্রের কথোপকথন দেওয়া আছে। উদাহরণ দেখো, দুকরি বলে তারপর কোলন দেওয়া আছে, তারপরে বলা হচ্ছে কি চাই। তার মানে হলো দুকরি এই চরিত্রটি বলছে কি চাই, কাঙালি, আবার কোলন, আগে মহাশয় হচ্ছেন দেশহিতৈষী। তার মানে এই যে কাঙালির পরে কোলন দিয়ে যে একটা বাক্য, এর অর্থই হচ্ছে কাঙালি এই বাক্যটি বলছে, এটা তার সংলাপ। এইভাবে সংলাপের সময় এই চরিত্রের নামের পরে এবং সংলাপের আগে, নাটকের সংলাপের আগে কোলন বসে। এই যে কি চাই, আগে মহাশয় হচ্ছেন দেশহিতৈষী, তা তো সকলেই জানে, কিন্তু আসল ব্যাপারটা কি, আপনি সাধারণের হিতের জন্য প্রাণপণ। এই যে প্রত্যেকটি সংলাপের আগে দেখো একটা কোলন আছে। এইভাবে নাটকের সংলাপের আগে আমরা কোলন বসাই। এটা হচ্ছে কোলনের ব্যবহার, 3টা ব্যবহার। একটা হচ্ছে উদাহরণ বোঝাতে, একটা হচ্ছে উদ্ধৃতি চিহ্নের আগে মানে উদ্ধৃতির আগে, আরেকটা হলো নাটকের সংলাপের আগে। এরপরে দেখো আরেকটু বাকি আছে আমাদের হাইফেন। হাইফেনকে বাংলায় সংযোগ চিহ্ন বলা হয়। খুব ইম্পর্টেন্ট, সবাই দাগাও। হাইফেনকে কি বলা হয়? বাংলায় বলা হয় সংযোগ চিহ্ন। বিভিন্ন কারণে বাক্যে হাইফেনের ব্যবহার হয়, যেমন দুটো শব্দের সংযোগ বোঝাতে। আমার মা বাবা বেড়াতে গেছে, মা আর বাবার মধ্যে একটা সংযোগ আছে, এজন্য মা বাবার মাঝখানে একটা হাইফেন। পাপ পুণ্য ভালো মন্দ বিবেক দিয়ে বুঝতে হয়। এই যে পাপ পুণ্য ভালো মন্দ, এগুলো হচ্ছে একটার সাথে একটা সম্পর্কিত। পাপের বিপরীত হচ্ছে পুণ্য, ভালোর বিপরীত হচ্ছে মন্দ, এই যে একটা সম্পর্ক আছে, এই যে সংযোগটা বোঝাতে হবে, এই কারণে হাইফেন ব্যবহৃত হয়েছে। 2 নাম্বার হলো সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখাবার জন্য হাইফেন বসে। কিছু সমাসবদ্ধ পদ আছে, তোমরা তো সমাস পড়েছো। তো সমাসের মধ্যে দেখবে যে সমাসবদ্ধ যে পদগুলো, সেই পদগুলো মাঝে মাঝে বড় হয়ে যায়, সেই সময় ওই পদগুলোকে বিচ্ছিন্ন করে দেখাতে হয়, দেখানোর জন্য হাইফেন বসে।
যেমন আমাদের প্রীতি উপহার গ্রহণ করুন। এই যে প্রীতি উপহার, এটা একটা সমাসবদ্ধ পদ, কিন্তু এই যে শব্দটা বড় হয়ে যাচ্ছে, হাইফেনটা যদি মনে করো নেই, তখন দেখো শব্দটা বড়। প্রীতি উপহার উচ্চারণ কিভাবে করবো? অহিনকুল। অহিনকুল না বলে আমরা অহিনকুল এভাবে উচ্চারণ করতে পারি যদি হাইফেন না থাকে। এই যে বোঝার একটা দুর্বোধ্যতা তৈরি হয়, এই জন্য সমাসবদ্ধ পদের বিচ্ছিন্ন অংশ, মানে পদের অংশগুলোকে একটু আলাদা করে বোঝাবার জন্য, বিচ্ছিন্ন করে দেখাবার জন্য হাইফেন বসে। প্রীতি উপহার, অহিনকুল, এগুলো হচ্ছে উদাহরণ। এরপর একই ধরনের শব্দ প্রকাশের ক্ষেত্রে হাইফেন বসে। যেমন বাংলাদেশ নদ নদীর দেশ। নদ নদী প্রায় একই ধরনের শব্দ। ঢাকা, খুলনা, বরিশাল এদেশের বড় শহর, এখানে হাইফেন বসলো। কেন বসলো? কারণ ঢাকা, খুলনা, বরিশাল এগুলো হচ্ছে প্রায় একই ধরনের শব্দ, কারণ এই তিনটাই হচ্ছে শহরের নাম, বাংলাদেশের বড় শহরের নাম। এই কারণে ঢাকা, খুলনা, বরিশাল এদেশের বড় শহর। পদ্মা, মেঘনা, যমুনা বাংলাদেশের প্রধান নদী বা বড় নদী। এটা পদ্মা, মেঘনা, যমুনা বলার সময় আমরা মাঝখানে হাইফেন বসিয়ে দিতে পারি। তো এইভাবে হাইফেনের তিনটা ব্যবহার দেখলাম। একটা হচ্ছে দুটো শব্দের মধ্যে একটা সংযোগ আছে, সেটা বোঝাতে হাইফেন বসে। আরেকটা হলো সমাসবদ্ধ পদের অংশগুলোকে, দুটো অংশ তো, এই যে প্রীতি উপহার, একটা প্রীতি একটা উপহার, একটা অহি একটা নকুল, দুটো করে অংশ আছে। তো এই অংশগুলোকে বিচ্ছিন্নভাবে দেখানোর জন্য একটু হাইফেন দেওয়া হয়। আরেকটা হচ্ছে একই ধরনের শব্দ যদি আমরা ব্যবহার করি, প্রকাশ করি, তখন আমরা মাঝখানে হাইফেন ব্যবহার করি। যেমন নদ নদী একই ধরনের শব্দ, ঢাকা, খুলনা, বরিশাল একই ধরনের শব্দ, এই জন্য এখানে আমরা হাইফেন ব্যবহার করেছি। তো আমাদের এই বিরাম চিহ্নের অধ্যায়টি আজকে শেষ হয়ে গেল। তো সবাই কি আলোচনাটি বুঝতে পেরেছো? বিরাম চিহ্নের আলোচনা, ব্যবহারগুলো সবাই বুঝতে পেরেছো? মেয়েরা, কোনো প্রশ্ন আছে? কোথাও বুঝতে পারিনি এরকম কোনো ব্যাপার আছে? নো মিস। আচ্ছা, তাহলে আমাদের এই বিরাম চিহ্নটা তো পড়া রইলই, যেহেতু আমরা এটা পড়া শেষ করেছি, কিন্তু আগামী ক্লাসের জন্য আমাদের একটা বিশেষ পড়া ছিল। সেই পড়াটা কি বলতো? অনেকেই ক্লাসে একটু পরে জয়েন করেছো, তাদের জন্য বলছি যে আমরা অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাসে আমি তোমাদের ব্যাকরণের যেই অধ্যায়গুলো পড়িয়েছি, সেই অধ্যায়গুলোর উপর আগামী ক্লাসে ইনশাল্লাহ একটা প্র্যাকটিস ক্লাস হবে। আমি তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন একটা তৈরি করে দেব, যেভাবে আমরা ক্লাসে মৌখিক অনুশীলন করেছি সেটাই আমরা কালকে না, আগামী ক্লাস আমরা ক্লাসে বসেই অনুশীলন করব। আমি প্রশ্নপত্র বানাবো, প্রশ্নপত্র তোমাদেরকে দেব, তোমরা সেটা ক্লাসের মধ্যেই সমাধান করবে এবং আমি সবার উত্তরটা ক্লাসেই জানবো। ঠিক আছে? তো একটা প্র্যাকটিস ক্লাস যদি এভাবে হয় আমাদের, তাহলে আমাদের প্রিপারেশন নিতে, প্রস্তুতি নিতে পরীক্ষার জন্য অনেক সাহায্য হবে। তো আগামী ক্লাসের জন্য বিশেষ পড়া হচ্ছে ওটা আমাদের প্র্যাকটিস ক্লাস ওয়ার্ক, সাথে বিরাম চিহ্নের এই অধ্যায়টিও পড়া থাকবে। কিন্তু বিরাম চিহ্ন থেকে আমি ওই প্র্যাকটিস ক্লাস ওয়ার্কের প্রশ্নটা দিচ্ছি না। প্র্যাকটিস ক্লাস ওয়ার্কে প্রশ্ন আসবে শুধু অর্ধবার্ষিক পরীক্ষায় আমি যে ব্যাকরণের অংশগুলো পড়িয়েছি সেই অংশগুলো থেকে। সবাই পড়া বুঝতে পেরেছো? জি মিস। ঠিক আছে, তো আজকের ক্লাসের পড়াও সবাই বুঝেছো, কারো কোনো প্রশ্ন নেই? তো আমাদের সময়ও প্রায় শেষ। তো তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আবার সবার সাথে দেখা হবে। আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আলাইকুম।